নমস্কার। আজকে যে বিষয়ে বক্তব্য রাখব খুব ভাইটাল এবং প্রত্যেক কলকাতাবাসীর, সে ল্যান্ডলর্ড হোক, টেনেন্ট হোক, ওনার হোক, অকুপায়ার হোক, ট্রেসপাসার্স হোক, লাইসেন্সার হোক, লাইসেন্সি হোক, প্রত্যেক মানুষের জন্য এটা দরকার, খুব ভাইটাল। সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের নতুন স্কোয়ার ফিট বেসিস ট্যাক্স নীতি বা স্যাফ বা ইউনিট এরিয়া ট্যাক্স সিস্টেম, যেটা 2016 সাল থেকে অলরেডি চালু হয়ে গেছে। এতে যখন ট্যাক্সটা আসছিল, এটার উপর পাবলিক হিয়ারিং সামান্য কিছু হয়েছিল, কিন্তু পাবলিক হিয়ারিংয়ে প্রত্যেকটা পাবলিক ল্যান্ড ওনার যারা ছিলেন, টেনেন্ট যারা ছিলেন, অকুপায়ার যারা ছিলেন, যাদেরকে ডাকা হয়েছিল, প্রত্যেকে অবজেকশন করেছে, প্রত্যেকে। কারণ তখন একটা হিসেব করে দেখা গেল প্রত্যেকটা বাড়িঘর ধরে ট্যাক্স এই আইনের মাধ্যমে 16 থেকে কারোর 100 গুণ বেড়ে যাবে, কারোর 50 গুণ বেড়ে যাবে, কারোর 200% বেড়ে যাবে, কারোর 300% বেড়ে যাচ্ছে। তারপরে এত আন্দোলন তখন হয়েছিল, সরকার বাধ্য হয়ে কর্পোরেশনের যারা আছেন তথাকথিত যারা অফিসার্স, আমলা এবং পদাধিকারীগণ, তারপর মেয়র ইন কাউন্সিল, বিল্ডিং মেয়র ইন কাউন্সিল, সবাই মিলে, রেভিনিউ ইত্যাদি ইত্যাদি, সবাই মিলে ঠিক করলেন যে একটা ক্যাপিং সিস্টেম আনা হবে। 20%-এর বেশি বাড়বেও না, 20%-এর বেশি কমবেও না। ক্যাপিং সিস্টেমটা চালু হলো, বেশ কিছুদিন ক্যাপিং পাওয়া যাচ্ছিল, কিন্তু বর্তমানে সেই ক্যাপিং সিস্টেমটা একটা অদ্ভুতভাবে আটকে দেয়া হলো বা দেয়া হচ্ছে না, বলছে নাকি নেচার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং সেই ক্যাপিংয়ের ব্যাপারটা মোটামুটি উঠেই গেছে ধরে রাখুন। যদিও স্কোয়ার ফিট ট্যাক্স যবে থেকে চালু হয়েছিল তারপরেই ঠিক হলো, যেহেতু ট্যাক্সের পরিমাণ অত্যাধিক বেড়ে যাচ্ছে, সুতরাং ক্যাপিংটা চালু থাকুক, তাহলে মানুষের রিলিফ হবে। কিন্তু সেই ক্যাপিংটা এখন আর দিচ্ছে না, অনৈতিকভাবে, সেটাও বলে দিচ্ছি আপনাদের, আইনতভাবে নয়। স্কোয়ার ফিট বেসিসে কোন এরিয়ায় কে কত থাকে সেই এরিয়ার স্কোয়ার ফিট হিসেবে ধরে 6খানা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তার মধ্যে যারা বসতি বাড়িতে থাকেন তাদেরটা কম, বাদবাকি প্রচুর বেশি, A2, F বা G যা হোক করা হয়েছে। ABCD মারাত্মক ট্যাক্স। ধরুন আপনি যে জায়গাটাতে আছেন, বহু পুরনো বাড়ি, কিন্তু আপনার ট্যাক্স বাড়ছে প্রায় হয়তো 100 টাইমস, না হলে 200 টাইমস, না হলে 300 টাইমস। কারণ ধরুন প্রপার্টি কিনলো, কেনার সময় সমস্ত সার্চিং করে দেখা গেল ট্যাক্স ডিউ আছে 50 to 60,000, তার রিসিটও পেয়ে গেল, সেই ট্যাক্সটা তারা পেমেন্টও করে দিলেন। কিন্তু যখনই মিউটেশনের জন্য যাচ্ছে তখনই বলা হচ্ছে না না এটা কম, ওটা মার্কেট রেট অনুযায়ী হবে, 2016 সাল থেকে চালু হবে, চালু হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, এটা মিলিয়ে টিলিয়ে 70 লাখ 80 লাখ যা পারছে বলে যাচ্ছে। কারণ ওই যে হিসেবটা আছে ওটা এমনই জটিল হিসেব, সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, বুঝতে পারবেনও না। একমাত্র যারা অভিজ্ঞ লয়ার বা যারা শুধুমাত্র কেএমসি অ্যাসেসমেন্ট ম্যাটারগুলো করেন তারাই বলতে পারবেন। কিন্তু কেএমসির আধিকারিকরা সেগুলো মানছেন না এবং নোটিশ পাঠাচ্ছেন, দেখলেই মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাবে। এবং ধরুন আপনি একটা বাড়িতে ভাড়া দিয়েছেন, পুরনো টেনেন্ট, বহু বছরকার পুরনো টেনেন্ট, 500 স্কোয়ার ফিট নিয়ে আছে, আপনাকে হয়তো 700, 500, 1000, 200, 500 যা ভাড়া দেয়। এই আইন অনুযায়ী কর্পোরেশন বলছে ওসব আমি দেখবো না, মার্কেট রেট এটা হচ্ছে, এই এরিয়ার এই স্কোয়ার ফিট রেন্ট, এই স্কোয়ার ফিটের ট্যাক্স, আপনি কি পাচ্ছেন আমি দেখবো না, আমাকে আমার যে এরিয়া ফিক্সড করি সেইটা দিতে হবে। ধরুন আপনি 500 টাকা ভাড়া পাচ্ছেন, আপনাকে হয়তো ট্যাক্স করে দিল 10,000 টাকা পার কোয়ার্টার, ওইটুকুর জন্য। এক একটা বাড়ির ট্যাক্স হয়ে যাচ্ছে 15 লাখ, 16 লাখ ইত্যাদি ইত্যাদি। সুতরাং আপনারা যেটা ভাবছেন
যে সেলফ অ্যাসেসমেন্ট সিস্টেমটা খুব ভালো সিস্টেম, যেভাবে আমাদেরকে বোঝানো হয়েছিল যে নিজেদের ট্যাক্স নিজেরা ভেবে নিন, তখন শোভনবাবু ছিলেন, এই ধরনের অ্যাড সারা কলকাতায় ছেয়ে গেছিল। আমি পার্সোনালি শোভনবাবুর সঙ্গে তখন দেখাও করেছিলাম, তাকে বোঝাতেও সমর্থ হয়েছিল আমি এবং আরও আমাদের ল্যান্ডলর্ড অ্যাসোসিয়েশনের যারা ছিল, শুধু আমি একা নয়, যে ট্যাক্সটা সত্যি করে বেড়ে যাচ্ছে। শোভনবাবু আমাদের সঙ্গে একমত হয়েছিলেন এবং বলেছিলেন যেটা আমরা ক্যাপিংয়ের মাধ্যমে ব্যবস্থা করব, যাতে সেইভাবে চাপ না পড়ে কারোর উপর। অতিশয় ভদ্রলোক ছিলেন। পরবর্তী ওনার সময় সেগুলো চালুও হয়েছিল, কিন্তু পরবর্তীকালে উনি চলে যাবার পরেই ক্যাপিং সিস্টেমের কবর হয়ে গেল। খুব কম লোক এই ক্যাপিংটা এখন পাচ্ছে, যাদের সামর্থ্য আছে তারা পাচ্ছে, এর বেশি খুলে বলতে পারবো না। আর বর্তমানে যেভাবে ট্যাক্স চলছে, চাপানো চলছে, বাড়িওয়ালাদের ভয় দেখানো চলছে, বা টেনেন্টদেরও ভয় দেখানো চলছে, অকুপায়ারদের ভয় দেখানো চলছে, ট্যাক্স বিল সেন্ড করা হচ্ছে, উল্টে ফোন আসছে। প্রচুর ক্লায়েন্টের আমার কাছে এসছে, আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ক্লায়েন্ট বলেন, সত্যি আমি খুব মর্মাহত, আমরা কি কলকাতায় থাকবো না? আমরা কি কলকাতায় ব্যবসা করব না? এত ট্যাক্স হলে দেবো কোথা থেকে? খাবার জুটছে না, সেই বাজার আছে নাকি এত টাকা ট্যাক্স দেবো? কিন্তু যেটা চলছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। মানে এভাবে ট্যাক্স মানে ভাবা যায় না, তো বাড়ির দামের থেকে ট্যাক্স বেশি হয়ে যাবে যা চলছে, এবং যেভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। আমার কাছে ফোন আসে বিভিন্ন ক্লায়েন্টদের, আমি আশ্চর্য হয়ে যাই। আগেও তো গভর্নমেন্ট ছিল, আগেও কর্পোরেশনের লোক ছিল, আগেও সরকার ছিল, কিন্তু এইভাবে সাধারণ মানুষের ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়নি। আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ রাখতে পারি, সবাই মিলে প্রেস কনফারেন্স করুন, সরকারকে জানান যে এই ট্যাক্স বার্ডেনের ফলে আপনাদের সত্যিকারের অসুবিধা হচ্ছে, মাথার ওপর ছাদটা চলে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। কোথা থেকে দেবে? সেই পয়সা লাভ আছে নাকি? পুরনো বাড়ির ক্ষেত্রে বিশেষ করে পুরনো ভাড়া কোথা থেকে ল্যান্ডলর্ডরা দেবে? এই পুরনো ভাড়া, তার উপর ট্যাক্স বলছে 10 টাইমস, টেনেন্ট বলছে আমি দেবো না, ট্যাক্স বার্ডেন পড়ে যাবে ল্যান্ডলর্ডের উপরে। কোথা থেকে তারা পারবে? মানে তারা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কি গঙ্গার পাড়ে চলে যাবে? গঙ্গাটা সৌন্দর্য হচ্ছে কি আমাদের গঙ্গার পাড়ে থাকার জন্যে? আমি এসব কথাগুলো বলতাম না, কিন্তু বাধ্য হয়ে বলছি, যেভাবে ট্যাক্সের চাপ বাড়ছে, বিভিন্ন ক্লায়েন্ট বলছেন, আমি একা নয়। কিন্তু এটা করলে মানুষ থাকতে পারবে কলকাতায়? আজকে যেখানে ট্যাক্স নেবার কথা নিক, যাদের দেওয়ার ক্ষমতা আছে, আজকে পুরনো ধরুন পশ এরিয়ায় কারোর পুরনো বাড়ি আছে, তার তো ওই দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু সেখানে যেগুলো মাল্টি স্টোরিড বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কমার্শিয়াল হয়েছে, তাদের কাছে ট্যাক্স চাপ। যাদের দেওয়ার সামর্থ্য আছে, প্রথমে বলা হলো যে কি রাজ খতম করার জন্যে এই আইনটা আনা হলো, অ্যাসেসমেন্ট রাজ, ইন্সপেক্টর রাজ, সরি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা তো অন্য রাজ চলছে। আমার মনে হয় গভর্নমেন্টের একটু সচেতন হওয়া উচিত, একটু বোঝা উচিত। আর আপনারাও সবাই কিরকম চুপ করে থাকেন স্বার্থপরের মতো, নিজেরটা বাড়ছে লাফাচ্ছেন কেন? সবাই মিলে একটা প্রেস কনফারেন্স করতে পারছেন না? আমি অ্যারেঞ্জ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ সাথ দেয় না, সবাই যে যার নিজের স্বার্থ নিয়ে আছে। কিন্তু বুঝতে পারছেন না, আজকে পাশের বাড়িটা টার্গেট হচ্ছে কর্পোরেশনের, কালকে আপনার বাড়িটাও টার্গেট হবে। তখন কিন্তু পাশের বাড়ির লোক আর আপনার পাশে দাঁড়াবে না, কারণ আজ আপনি তার পাশে দাঁড়াননি। যাদের এরকম ট্যাক্সের বিল আসছে, এরভাবে যাদের হচ্ছে, যাদের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, যাদের ওপর অত্যাধিক ট্যাক্সের প্রেশার হচ্ছে, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একতাবদ্ধ হন, বা আপনাদের পাড়ায় খোঁজ খবর রাখুন কার কার এরকম হচ্ছে। সবাই মিলে প্রেস কনফারেন্স করুন, প্রেস ক্লাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করুন আপনাদের বাঁচানোর জন্যে। বাঁচাতে পারলে তিনি বাঁচাবেন। আর যাদের ক্ষমতা আছে কোর্ট কাছারি করুন। আইনটা যেভাবে করা হয়েছে, ইউনিটেরিয়া সিস্টেম, কেউ কিন্তু বাঁচবে না। যে পুরনো বাড়িওয়ালাদের ক্ষতি আরও বেশি,
পুরনো টেনেন্টদের ক্ষতি আরও বেশি, কারণ পুরনো বাড়িওয়ালা দিতে পারবে না, অপারগ। কর্পোরেশন টেনেন্টদেরকে ধরছে, টেনেন্টদেরকে ডিস্ট্রেস করবে, তার বাড়িঘর তার ঘরের জিনিসপত্র ফেলে দেবে, যতক্ষণ সে ট্যাক্স দিচ্ছে ঘর বন্ধ করে দেবে, বাড়িওয়ালার বাড়িটা নিলাম করে দেবে। এই জন্যে কি আমরা এতদিনটা দেখেছিলাম? অনেক আশা নিয়ে আমরা আছি। আমি চাইব প্রত্যেকের কাছে অনুরোধ করে যে আপনারা পারলে প্রেস কনফারেন্স করুন সবাই মিলে একজোট হয়ে, নালে কিন্তু এই ট্যাক্স বার্ডেন কিন্তু আপনাদের কলকাতায় থাকতে দেবে না। কোথা থেকে পাবেন এত টাকা, যে টাকাটা আপনাদের আমদানি নয়? ওনারা কি বলছেন, আপনি কোথা থেকে পাবেন আমি জানি না, এইখানে আপনার বাড়ি, এই ট্যাক্স আপনাকে দিতে হবে, না দিলে বাড়ির জলের লাইন কেটে দেবো, এর লাইন কেটে দেবো, বাড়ি নিলাম করিয়ে দেবো। আগে কিন্তু এইসব কথাগুলো শুনতে হতো না। অনেক ক্লায়েন্ট বলছেন আমাকে, আপনারা নিজেরাই ঠিক করুন আপনাদের বাড়িঘর আপনারা রাখবেন না কি করবেন। এর থেকে বেশি বলা আমার পক্ষে আর সম্ভব নয়। শুধু একটা কথাই বলবো, আপনারা সবাই মিলে ইউনাইটেড হন এবং বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করুন এবং সরকারকে বোঝান যে এই অত্যাধিক ট্যাক্সের চাপে আপনাদের দম বন্ধ হয়ে আসছে, মাথার উপর ছাদটা কোন দিন চলে যাবে। ভালো থাকবেন।